মঞ্চে উপস্থিত ভারতীয় উৎপীড়িত সমাজের কার্যকরী সভাপতি ডক্টর জয়দেব কুণ্ডু, আমাদের প্রবীণ কার্যকর্তা ডক্টর গোপাল কর, ভারতীয় উৎপীড়িত সমাজের অন্য কার্যকর্তাগণ এবং 2024 সালে রাজ্য সম্মেলনে উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আজকে উদ্বোধনী সেশনে তো খুব অ্যাডভান্স আলোচনা হয়েছে, আবার সায়েন্টিফিক সেশনে মেডিকেল ডিজিজ বা মেডিকেল সিমটম সমূহকে কীভাবে উন্মোচিত করা যায়, সেগুলোকে কী করে ব্যবহারে আনা যায়, সেসব আলোচনা আছে। আর মাঝখানে এমন একটি বিষয় যেটা আমি বলার চেষ্টা করবো, কিন্তু এই দুটোর সঙ্গে কীভাবে মেলবন্ধ হবে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা চেষ্টা করবেন যে উদ্বোধনী সেশন, শেষে বিজ্ঞান সভা, আর তার মাঝখানে একটি স্পেশাল সেশন, এর মধ্যে কীভাবে আর মেলানো যায় সেটা আপনারা ভাববেন, ভেবে নেবেন। আজকের আলোচনার বিষয় স্পেশাল সেশনে হলো সোশ্যাল ডিকে, মানে সামাজিক অবনতি, সামাজিক অবনতি। সমাজের অবনতি হলে আর তাকে উন্নতির পথে বা সংস্কারের পথে আর নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে, যেটা খুব কঠিন বিষয় না, অত্যন্ত সহজ বিষয়, সমাজ কিভাবে করতে হবে। সমাজের ক্ষুদ্র একক হলো ব্যক্তি, একজন ব্যক্তি হলো সমাজের ক্ষুদ্র একক, আর তারপরে যে একক আর সেটা হলো পরিবার, আর কিছু ব্যক্তি মিলে একটা পরিবার, আর বহু সংখ্যক পরিবার মিলিতভাবে তাকে বলা হয় সমাজ। এই সমাজে আর এই যে বিশাল সমাজ আর এই যে সমগ্র সমাজ, আর একে যদি সংস্কারের পথে নিতে হয়, উন্নতির পথে নিতে হয়, তাহলে আর সে কাজ মুখ্যত যাদের দ্বারা হয় তারা হলেন আচার্য এবং মহাপুরুষ, যুগাচার্য মহাপুরুষ। এরাই আর সমাজে আর মোট খারাপ থেকে আর ভালো দিকে ফিরে দিতে পারে, তাদের চেষ্টাতে হয়। এরপরে যাদের চেষ্টা এই কাজে সফল হতে পারে সেটা হলো উপযুক্ত রাজশক্তি। রাজশক্তি উপযুক্ত হয়, আর তাদের চেষ্টাকেও তাদের কাজের ফলে, তাদের প্রচেষ্টার ফলে সেটা হতে পারে সমাজের খারাপ অবস্থা থেকে আর ভালো দিকে ফিরিয়ে নেওয়া সম্ভব হতে পারে। আর হলো সমাজ সংস্কার। এরা এই তিন শক্তি বা এই তিন দিক দিয়ে আর সমাজের অবনতিতে আর উন্নতির পথে, খারাপকে সংস্কারের পথে নিয়ে যাওয়া যায়। কিন্তু আজকের যে আলোচনার ক্যাপশন রাখা হয়েছে, শিরোনাম রাখা হয়েছে, তাদের মধ্যে হলো হোমিওপ্যাথি, মানে হোমিওপ্যাথিক চিকিৎসক বা হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ অথবা চিকিৎসক সমাজ কি রোল আছে। এই যে তিন শ্রেণীর কথা আমি বলেছি, আচার্য মহাপুরুষ, উপযুক্ত রাজশক্তি আর তিন সমাজ সংস্কার, এই আমরা চিকিৎসকরা এর মধ্যে কোনোটাতেই করি না, যদিও আর উদ্বোধনী সেশনে ডক্টর কৃষ্ণ বসু বলেছেন আমাদের নাকি ক্ষমতা আছে। যাই হোক, অথচ সমাজের উপরে, এই সমগ্র সমাজের উপরে আর যারা অ্যাড্রেস করতে পারে তারা হল ওই তিন শক্তি। আমরা সমগ্র সমাজকে অ্যাড্রেস করতে পারি না, আমি অন্তত মনে করি। তথাপি আমাদের কাজ কাজের উপরে না ব্যক্তির উপরে। আমরা ব্যক্তিকে পাই আমাদের কাজের মধ্যে, যাদের উপরে আমরা কাজ করছি আর তার চেয়ে যে একটু বেশি করে করা যায় তার পরিবার। সেই ব্যক্তির সূত্রে পরিবারের অন্যতম, আর সব মিলে পরিবার। এই আমরা ব্যক্তিকে অ্যাড্রেস করতে পারি, বড় জোর পরিবারকে অ্যাড্রেস করতে পারি, আর টোটাল সমাজকে, সম্পূর্ণ সমাজকে
আমরা অ্যাড্রেস করতে পারি না। তথাপি এই যে আমাদের যে সুচিকিৎসা আমরা কি করতে পারি, আমরা সুচিকিৎসা করতে পারি। আর তারপরেও কিছু করা যায়, আমাদের সুচিকিৎসার দ্বারা ব্যক্তি বা পরিবারের আর রোগ নিরাময় এবং কিছু সুপরামর্শ আর দিয়ে যদি আমরা তাদের মানসিক উন্নতি ঘটাতে পারি বা উন্নতি ঘটানোর ক্ষেত্রে তাদের মানসিক উন্নতি ঘটানোর ক্ষেত্রে যদি আমাদের কিছু সহায়তা হয়, আর তাহলে সেটা পরোক্ষভাবে আর সামাজিক উন্নতি সহায়ক হতে পারে। এই হলো আমাদের কাজ। সোশ্যাল দিক, সামাজিক অবনতি বলতে আমরা কি বুঝি, সামাজিক অধঃপতন বলতে আমরা বুঝি কিভাবে হয় না, আমাদের মধ্যে মানুষের মধ্যে আর 6 ঋতু আছে, তাকে ষড়ঋতু বলা হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ আর মাৎসর্য। এই যে ষড়ঋতু আছে, আর এই ষড়ঋতু যে যেগুলো আমাদের ভেতরেই আছে, আর সেগুলো আর যখন উগ্রতা প্রাপ্ত হয়, এগুলো যখন উগ্র হয় আর তার ফলে অশান্তি ঘটে, এইগুলির ফলে অশান্তি এবং সংঘাত সমূহ, আর এর দ্বারা আমাদের সমাজে বিঘ্ন ঘটে, সমাজের অবনতি ঘটে, সমাজের অবনয়ন ঘটে। গীতাতে, শ্রীমদ্ ভগবত গীতাতে আর বলা হয়েছে সংঘাত সঞ্জয়তে কাম কামাৎ ক্রোধ বিজয়তে ক্রোধাৎ ভবতি সমূহ সমূহাৎ স্মৃতি ধনঃ স্মৃতি ধ্বংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যে কাম মানে যে কোনো ধরনের কামনা, যে কোনো ধরনের কামনাকে বলা হয় কাম। আর কাম প্রতিহত হলে ক্রোধ জন্মায়। আজকে অধিকাংশ সমাজের অধিকাংশ প্রতিবেশীকে ভালোবাসা তো দূরের কথা, প্রতিবেশীকে ঘৃণা করে। আমি সবার কথা বলছি না, অধিকাংশ কথা। এমনকি নিজ পরিবারের অনেককে সহ্য করতে পারে, সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে, মারামারি হয়, আর এরপরেও আরো কত হতে পারে। এইসব ঘটে। পরিচিত কোনো ব্যক্তি, প্রতিবেশী কোনো ব্যক্তি বা কোনো পরিবারের উন্নতি আমরা সহ্য করতে পারি না, আমরা কাতর হয়ে যাই। আমরা একবারও ভাবি না যে সমাজের অন্যান্যরা আমার প্রতিবেশীরা, আমার সবাই যদি ভালো না থাকে, সুস্থ না থাকে, স্বাভাবিকভাবে ভালো না থাকে, তাহলে আমি ভালো থাকতে পারি না। ফলে এই আমার ভালো থাকা আর সকলের ভালো থাকার উপরে নির্ভরশীল। এটা আমরা থিওরিটিক্যালি হয়তো শুনে থাকি, জানি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ইন প্র্যাকটিস আমরা সেটা আর মনে রাখি। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে পরস্পরম ভাবায়ন্ত শ্রেয় ধর্মবাক্য, পরস্পরের ভাবনার দ্বারা শ্রেয় লাভ হয়। অবশ্য আমরা এখন কোনো শ্রেয়র বিষয় বলি, বা আমাদের এই বিষয় কিন্তু শ্রেয়র সঙ্গে ঠিক জড়িত নয়। শ্রেয় আর প্রেয় দুটো কথা আছে। আমরা যে কথাগুলি এতক্ষণ বলছিলাম সব প্রেয়র কথা, শ্রেয়র বিষয় ঠিক নয়। তবুও শাস্ত্রে যে বলা হয়েছে পরস্পরের ভাবনার দ্বারা আর শ্রেয় প্রাপ্তি হবে। আমি বলছি যে এটার সঙ্গে ইমপ্লাইড যে পরস্পরের ভাবনা দ্বারা আমাদের প্রিয় প্রাপ্তি হবে। আমরা আমার ভালোটা চাই আর অপরের মন্দটাও বেড়ে যায়। অপরের ভালো হলে আমি জ্বলে যাই। আর এটা না, পরস্পরের সকলের ভালো দিয়ে, অপরের ভালো দিয়ে আমাদের ভালো হবে, এটা শাস্ত্রের নির্দেশ আছে। এই যে বিষয় যে সামাজিক অবনতি এবং সমাজের সংস্কার, সমাজকে ভালো পথে নিয়ে যাওয়া, এই বিষয়ে আমাদের প্ল্যাটফর্ম থেকে, মানে ভারতীয় সমাজ থেকে বক্তৃতা হয়েছে। হয়তো একটি প্রবন্ধ আমরা সুদিনের পূর্বে ছেড়েছি, আজকেরও বলবো এই বিষয়ে যেটুকু আমি পারি। কিন্তু এই বিষয় হোমিওপ্যাথিতে কি করা হয়েছে, হোমিওপ্যাথি চিকিৎসকরা কতটুকু করতে পারে, আর এইটা বলার পূর্বে আমি
আমাদের শাস্ত্রে আছে এরকম দুটি কাহিনী। এই বিষয় বলতে সে শাস্ত্র থেকে কাহিনী টেনে আনা কেন? শাস্ত্র থেকে এই জন্য কাহিনী বলবো যে কাহিনীতে আর আমাদের গৃহস্থদের কি আচরণ হবে, গৃহস্থরা কিভাবে আচরণ করলে, কিভাবে চললে, কি আচরণ করলে তাদের মঙ্গল হয় এবং সমাজের অন্যান্যদেরও মঙ্গল হয়। আর এইরকম ওখানে উদাহরণ আছে, কথা আছে। আর সেই জন্য আমি ওই দুটি উপাখ্যান বা কাহিনী সংক্ষেপ বলেছি। হয়তো এই কাহিনী আপনাদের অনেকেরই জানা, সবার না জানা থাকলে অনেকেই জানা আছে। প্রথম কাহিনী হলো সত্যকাম যাগ। ছান্দোক্য উপনিষদে আছে সত্যকাম যাগের কাহিনী। সত্যকাম এক দরিদ্রা পরিচারিকা, তার পুত্র হলো সত্যকাম। থাকে কোথায় না জনবসতি এক প্রান্তে বা জনবসতি থেকে একটু দূরে, আর দারিদ্রতার সঙ্গে আর অপরের সেবা পরিচর্যা করে জীবনপাত করে। সত্যকাম জন্মের পর থেকে কোনদিন বাবাকে দেখে। তো একটু বয়স বাড়ার পরে সত্যকামের মনে হয়েছে যে সে গুরু গৃহে যাবে, গিয়ে মহর্ষি গৌতমের কাছে সত্যকাম যাবে, আর সেখানে ব্রহ্মচর্য অবলম্বন করে গুরুর সান্নিধ্যে থাকবে। সেই জন্য মাকে বলল যে আমি তো গুরু গৃহে যাবো, আর গুরু গৃহে গেলে আর গুরু আমার পিতৃ পরিচয় জানতে চাইবে, আমার গোত্র জানতে চাইবে। তুমি বলো আমার পিতৃ পরিচয় কি, আমার গোত্র। তখন সত্যকামের যে মা, তার নাম হলো জবালা। জবালা বললেন, দেখো বাবা, আমি যৌবনে বহু মানুষের সেবা করেছি, আর সেই সেবার ফলে আমি তোমাকে পেয়েছি। ফলে আমি নিশ্চিত করে বলতে পারছি না কে তোমার বাবা। ফলে আর তোমার পুত্র কি তাও আমার জানা নেই। সেই জন্য তুমি গুরুর কাছে গিয়ে বলবে, এই কথা বলবে, এবং তুমি বলবে যে তুমি হলে সত্যকাম এবং তুমি হলো জবারার পুত্র, তাই তুমি হলে সত্যকাম যাবার। গুরু গিয়ে পৌঁছে আর গুরুকে প্রণাম করে আর সত্যকাম দাঁড়ালেন। আর গুরু প্রশ্ন করছে যে কি কারণে তুমি এসেছো, কি তোমার চাই? সত্যকাম বলল যে আমি ব্রহ্মচর্য অবলম্বন করে আপনার কাছে বাস করতে চাই। তোমার পিতৃ পরিচয় বলো, গোত্র বলো। মা যা যা কথা বলে দিয়েছিলেন সেই কথাগুলি অকপটে সরলভাবে আর গুরুর সামনে আর তুলে ধরল সত্যকাম। অন্যান্য শিষ্য যারা ছিল তারা লজ্জায় মাথা নিচু করল, কিন্তু গুরু আশ্চর্যজনক হলেন যে এরকম ভাবে কোন অযোগ্য ব্যক্তি বা কোন অব্রাহ্মণ এইরকম অকপটে সত্য কথা সাহসের সঙ্গে বলতে পারে, আর এরকম তো দেখা যায় না। আর সেই জন্য আর গুরু বললেন যে কোন অযোগ্য ব্যক্তি, কোন অব্রাহ্মণ এইরকম অকপট সত্যি কথা আর সাহসের সঙ্গে বলতে পারে না। সেই জন্য তুমি হলে ব্রাহ্মণের গুণযুক্ত ব্যক্তি, আমি তোমার উপনয়ন দেব, আর তুমি সময় দিয়ে। আর এই সত্যকামের উপাখ্যান অবলম্বন করে রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, কবিতার নাম হলো ব্রাহ্মণ। সেখানে কবিতাটা বড়, কবিতার শেষে আর ওখানে বলা আছে, অব্রাহ্মণ নহবি তাত তুমি দ্বিজোত্তম, তুমি শর্ত করে যাও। আর এটা রবীন্দ্রনাথের কবিতার লাইন। এই যে সত্যকাম পরে আর প্রখ্যাত ঋষি সত্যকাম যাবার হিসাবে পরিচিত হন, এবং একটি উপনিষদের বক্তা হলেন
দ্বাদশ উপনিষদের মধ্যে নয়, কিন্তু একটি উপনিষদ, তার নাম হলো যাবার উপনিষদ। যাবার উপনিষদের বক্তা হলেন এই সত্যকাম। পরবর্তী যে উপাখ্যান আমি বলবো, আর সেটা মহাভারতে আছে। মহাভারতে আর ওই অংশটিকে বলা হয় ব্যাধি গীতা, ধর্ম ব্যাধের উপাখ্যান ওখানে বলা আছে। ওখানে বিষয় কি আছে? ওখানে বিষয় হলো যে কৌশিক নামে এক ব্রাহ্মণ যুবক আর সংসার ত্যাগ করে তপস্যা করার জন্য বনে চলে গেল। বনে কিছুদিন তপস্যায় রত আছে। একদিন এরকম উল্লেখ আছে যে এক গাছের নিচে বসে আর বেদ পাঠ করছেন, এমন অবস্থায় একটি বক আর মাথার উপরে আর পুলিশ ত্যাগ করলো, মানে পায়খানা করছিল। রাগ হলো তার, রাগ হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আর ওই বকের দিকে তাকাতে বকটি ভস্ম হয়ে গেল। তারপরে ওনার মনে হলো যে আমি ভুলবশত একটি প্রাণীকে হত্যা করে ফেললাম। তারপরে একটু আত্মস লাগা হলো যে আমার তো কিছু শক্তি সঞ্চয় হয়েছে। আর যাই হোক, বিষয় চলে গেল। একদিন আর কোনো পরিচিত বাড়িতে উনি ভিক্ষা করতে গেলেন। ভিক্ষা করতে গিয়ে ওই কৌশিক ভিক্ষা করতে গেলেন। তপস্বী বললেন, মা ভিক্ষা দাও। গৃহিণী বাবা আসছি বলে আর ভিক্ষা পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তাকে ভিক্ষা নিয়ে আসবেন বলে বাড়ির অভ্যন্তরে গেলেন। আর এই সময় একটি ঘটনা ঘটল যে ওর যে স্বামী, সে পরিশ্রান্ত হয়ে ক্ষুধার্ত হয়ে আর বাড়ি ফিরল। তখন ওই গৃহিণী ওই ভিক্ষাদান বন্ধ রেখে আর স্বামী সেবা করলো। স্বামীকে খাওয়ার দেওয়া, জল দেওয়া ইত্যাদি সব সেবা করে তারপরে আর ভিক্ষা নিয়ে বাইরে এলেন। তপস্বী রাগ হলো, তুমি আমাকে অবজ্ঞা করলে, তুমি আমাকে অপেক্ষা করালে, তুমি তো বললে বাবা অপেক্ষা করুন, আমি ভিক্ষা নিয়ে আসছি, তুমি অপেক্ষা করালে। তখন বললো যে ক্ষমা করবেন, আমি স্বামী পরিশ্রান্ত হয়ে ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরেছি আর আমি তার সেবা করে আর তারপরে ব্রাহ্মণের চেয়ে তোমার স্বামী বড় হলো। তুমি কি জানো ব্রাহ্মণের কাছে ইন্দ্র হয়ে থাকে? ব্রাহ্মণ ইচ্ছে করলে পৃথিবীকে দগ্ধ করতে পারে। বলো ক্রোধ ত্যাগ করুন বাবা, ক্রোধ ত্যাগ করুন। ক্রোধ হলো মানুষের মহাশত্রু। আমি জানি ব্রাহ্মণের মাহাত্ম জানি, আর ব্রাহ্মণের আমি জানি ব্রাহ্মণের ক্রোধও যেমন আর কেমন, আর ব্রাহ্মণের অনুগ্রহ তেমন। আপনি ধর্ম তো, কিন্তু ধর্মের আসল তত্ত্ব আপনি জানেন না। আর আপনি আমাকে ওই বক ভাববেন না যে আপনার ক্ষুদ্র দৃষ্টিতে আমি ভস্ম হয়ে যাব। চমক লাগলো যে আমি বক ভস্ম করেছি, এই গৃহবধূ জানলো কি করে? তখন উনি একটু নত বলেন যে শোভনা, তুমি এটা জানলে কি করে? বললো, দেখুন আমার কোনো তপস্যা কিছুই নেই, আমি যা কিছু লাভ করেছি আর সব আমি আর ঈশ্বর বুদ্ধিতে স্বামী সেবা করে আর তাকে সেবা করে তাকে আমি ঈশ্বর মনে করি, আর সেই সেবা করে যা পেয়েছি আর তাকেই এটা করেছি। তাহলে আমার কি হবে না, আপনি আর মিথিলা নগরে যান। মিথিলা নগরীতে এক ব্যাদ আছে, লোকেরা তাকে ধর্মব্যাদ বলে। আপনি তার কাছে যান, তিনি এর পরবর্তী শিক্ষা আপনাকে দেবেন। আরো আশ্চর্যের বিষয়, তারপরে আবার একজন ব্যাধের কাছে যেতে হবে। তো সেই নির্দেশ অনুসারে আর মিথিলা নগর গিয়ে ওই ব্যাধের খোঁজ করবে এবং ব্যাধ সেখানে মাংস বিক্রি করছে, সেখানে পৌঁছলেন। আর দেখেই সেই ব্যাধ আর ওই তপস্বী কৌশিককে নমস্কার ইত্যাদি করলেন। বললেন একটু অপেক্ষা করুন, আর আপনাকে এক গৃহিণী আমার কাছে পাঠিয়েছে, তো আপনি অপেক্ষা করুন। আর এই করে ওই তার যে মাংস বিক্রির কাজ ইত্যাদি সমাপন করে চলুন, এই জায়গা আপনার জন্য উচিত জায়গা না, আপনি আমার বাড়িতে চলুন। এই বলে বাড়িতে গিয়ে ওনার
ওনাকে বসতে বসতে যেমনভাবে দিতে হয় অতিথিকে, আর সেইভাবে করে আর বাড়ির অভ্যন্তরে গিয়ে বাবা মার যে সেবা তৎক্ষণাৎ সেই সময় প্রয়োজন ছিল সেসব করে ফিরে এসে বললো যে এবার আপনার সঙ্গে আমার কথা হবে। আর কথা বলার পূর্বেই আর কৌশিক সেই তপস্বী বললো যে আচ্ছা আচরণ ব্যবহার কথাবার্তা অনেক উচ্চ স্তরে, আর সেই জন্য জিজ্ঞাসা করলো যে বৎস তুমি এই ঘোর কর্ম কেন করো, তুমি এই খারাপ কাজ কেন করো, খারাপ কাজ মানে হলো মাংস কেটে বিক্রি করো কেন। তখন সেই ব্যাগ যাকে ধর্মব্যাগ বলে ডাকে সে উত্তর দিল যে আমি ব্যাগ করে জন্মগ্রহণ করেছি, আমি আমার পুরোহিত কর্মই করি, আমার ভুলের যা কর্ম আমি সেই কাজ করি, পিতা মাতার সেবা করি, সত্য কথা বলি, রাগ করি না, যথাশক্তি দান করি, দেবতা অতিথি ভৃত্যদের ভোজনের পরে অন্ন গ্রহণ করি, মাংস খাই না, অতি পরিমিত ভার্যা সহবাস করি। আর যদি মাংসের কথা বলে, মাংসের দ্বারা দেবতা অতিথি পিতৃগণ ও পরিজনদের সেবা হয়। আর যদি একভাবে বিচার করেন এই পৃথিবীতে কেউ অহিংসক নয়, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমরা কোনো না কোনো প্রাণীর হিংসা করি, জ্ঞাতসারে অজ্ঞাতসারে। এই বলে আবার এই জিনিসটা আমি রিপিট করছি, আপনারা শুনুন। আমি ব্যাগ তুলে জন্মগ্রহণ করেছি, আমি পুরোহিত কর্মই করি, পিতামাতার সেবা করি, সত্য কথা বলি, রাগ করি না, যথাশক্তি দান করি, দেবতা অতিথি এবং ভৃত্যদের ভোজনের পরে অন্ন গ্রহণ করি, মাংস খাই না, অতি পরিমিত ভার্যা সহবাস করি। মাংসের দ্বারা দেবতা অতিথি পিতৃগণ ও পরিজনদের সেবা হয়। এরপরে এই বলে আর মোক্ষ, ধর্ম এবং দর্শন সম্বন্ধে আর যা যা তার বলার ছিল, উপদেশ করার ছিল, আর সেগুলো সব ওই তপস্বী কৌশিকের কাছে আর অর্পণ করে এই ধর্মব্যাগ করে গেলেন। তখন ওই কৌশিক বললেন যে আপনার এত কিছু কি করে হলো, আপনি তো ব্যাগের কাজ করেন, মাংস বিক্রি করেন, এত কিছু কি করে হলো? বলে চলুন আমি কিভাবে এইগুলো অর্জন করেছি আমার বাড়ির অর্পণ করে আপনাকে নিয়েছি, আপনি চলুন। গিয়ে দেখলেন যে বাবা মা আর দুপুরের খাওয়া দাওয়ায় সব সমাপন করে আর বেশ আনন্দের সঙ্গে বসে আছে। আর গিয়ে ওদের প্রণাম করলো, ব্যাগ বললো এদিন সেবা করে আমি যা কিছু অর্জন করেছি, এছাড়া আমার কোনো তপস্যা নেই। তখন এবং সঙ্গে সঙ্গে বললো যে দেখুন আপনি কিন্তু গৃহত্যাগ করে ঠিক কাজ করেননি, আপনি বাবা মার অনুমতি নিয়ে গৃহত্যাগ করেননি, আপনার এ না পেয়ে আপনার গৃহত্যাগ করার ফলে তারা আর কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আপনার গৃহত্যাগ করা ঠিক হয়নি, আপনি বাড়ি ফিরে যান, বাড়ি ফিরে গিয়ে ওদের সেবা করুন। এই হলো ধর্মব্যাগের গল্প। এইবার আমরা হোমিওপ্যাথিক বিষয়ে আসি। যে সবাই জানেন, হোমিওপ্যাথিক ছাত্র চিকিৎসক সবাই জানেন যে অর্গানো মেডিসিন, অর্গানো মেডিসিনে আমাদের আর চিকিৎসা বিষয়ে সব কথা, সব নির্দেশ, দার্শনিক উপদেশ সব কিছু ওর মধ্যে আছে। প্রথম নম্বর এক নম্বর সূত্রে হ্যানিম্যান বললেন যে the physician's high and only mission is to restore the sick to health, to cure and etc. যে চিকিৎসকের প্রধান প্রথম কর্তব্য, এমনই কথা আছে, একমাত্র কথাটাও আছে ওখানে, কর্তব্য হলো রোগীকে আরোগ্য করা, মানে হলো তাকে তার যে পূর্বের যে স্বাস্থ্যের অবস্থা ছিল সেটা ইত্যাদি।
বর্ণনাতে যাচ্ছি। ওইটা বলার পরেই ৪র্থ নম্বর অ্যাফোরিজমে গিয়ে বললেন যে রোগীকে আরোগ্য করার সাথে সাথে যাদের রোগ হয়নি তাদের যাতে রোগ না হয়, আর সেই বিষয়টা দেখাও চিকিৎসকের কর্তব্য। লাইকওয়াইজ মানে অনুরূপ হয়, লাইকওয়াইজ প্লিজ ক্লিয়ার করা হেলথ if you know the things that we have said and quality and how to remove them from passing in health. এটা ৪র্থ নম্বর অ্যাফোরিজমে বলা হয় যাদের রোগ হয়নি তারা যাতে রোগগ্রস্ত না হয়, রোগে না পড়ে, আর সেটাও চিকিৎসকের কর্তব্যের মধ্যে পড়ে। এইভাবে যে ৯ নম্বর অ্যাফোরিজমে গিয়ে বললেন যে মানসিক সুস্থ অবস্থা, রোগ থেকে আর রোগ না হওয়া, এই যে সুস্থ অবস্থা, এই সুস্থতাকে মেনটেন করতে হবে। কি করে সুস্থ থাকা যায়, দীর্ঘদিন সুস্থ থাকা যায়, আর সুস্থ থেকে কি করার আছে, কি করণীয় আছে, আর কি করলে দীর্ঘদিন সুস্থ থাকা যায়, আর সেই বিষয়ে একটা কথা বললেন। এটা সবাই সেভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন কিনা সেটা আমার জানা নেই, তো আলোচনার বিষয় যেটুকু সেটা হলো সো দ্যাট, সেখানে আছে ৯ নম্বর অ্যাফোরিজম, সো দ্যাট আওয়ার ইনডোয়েলিং রিজন গিফটেড মাইন্ড। ইনডোয়েলিং মানে আমার ভেতরে আছে, রিজন গিফটেড মাইন্ড। রিজন গিফটেড মাইন্ড মানে এই ৩টে শব্দ, কিন্তু ৩টে শব্দের অর্থ হলো এক। ৩টে শব্দের অর্থ যদি করা হয়, ভাবার্থ যদি করা হয়, রিজন আছে, গিফটেড আছে, মাইন্ড আছে, কিন্তু এর ভাব হলো, ভাবার্থ হলো বিবেক। বিবেক মানে বুদ্ধিমান। বিবেক এবং বুদ্ধি দুটো আলাদা। এই অর্থ হলো বিবেক। Reason gifted mind can freely employ this living healthy instrument for the higher purposes of our life. আমাদের জীবনের যে মহত্তর উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যে আর এই শরীরটাকে আর এই শক্তিটাকে একে নিয়োজিত করতে হবে। তাহলে আর সুস্থ থাকা, বেঁচে থাকা তার একটা অর্থ হয়। আর বেঁচে থাকা যায়, সুস্থ থাকা যায়, বেঁচে থাকার অর্থ হয়, আর না হলে অর্থ হয় না। এখন হচ্ছে যে পারপাসেস অফ আওয়ার এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স নাকি আমার এক্সিস্টেন্স বেঁচে আছে, যদি যখন বেঁচে থাকুন তখন নো এক্সিস্টেন্স, তাহলে বেঁচে আছি কেন? এই প্রশ্নটা আমাদের সবার একটা একটু করা উচিত। কেন বেঁচে আছি? বেঁচে না থাকলেই তো কেন বেঁচে আছি? ভোগ করবো বলে, আরো ভোগ করবো বলে, অর্থ সঞ্চয় করবো বলে, এই জন্য বেঁচে আছি। কিন্তু শাস্ত্র বলছে না, ও ওইভাবে ভোগ হয় না। ভোগের রাস্তা আছে, ভোগের পদ্ধতি আছে, সেটা আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই ত্যাগেন ভুঞ্জিঘা মার্গ ধনম। ত্যাগের দ্বারা ভোগ, ত্যাগের দ্বারা ভোগ কি করে হয়? বুঝতে কষ্ট হয়, কিন্তু বোঝা উচিত, বুঝলে সরল হবে যে ত্যাগের দ্বারা কিভাবে ভোগ করা হয়। আমি শাস্ত্র আলোচনা, শাস্ত্র ব্যাখ্যাতে যাচ্ছি না, কিন্তু কিভাবে বাঁচতে হয় আজ আমাদের সমাজে হাজার হাজার উদাহরণ পাবে। আপনার চোখের সামনে উদাহরণ আছে, কত উদাহরণ আছে যে কিভাবে বাঁচতে হয়। প্রকৃত বাঁচা কাকে বলে, আর সেটা হোমিওপ্যাথিক সমাধান আছে। অনেক উদাহরণ আছে চিকিৎসক সমাজে, শুধু হোমিওপ্যাথিক নয়, সমাজের মধ্যে কিভাবে বাঁচতে হয়, মানুষ কিসের জন্য বাঁচে, অপরের জন্য বাঁচে। এর সবচেয়ে বড় উদাহরণ বা একটি অন্যতম উজ্জ্বল উদাহরণ হলো ডাক্তার জেডি কেলি, জেমস টাইলার কেলি। কেলির কথা সকলে জানেন। কেলি হোমিওপ্যাথি জগতে প্রথমে ছিলেন না, তারপর হোমিওপ্যাথি জগতে প্রবেশ করলেন, বিশাল হোমিওপ্যাথিক চিকিৎসক হলেন, বিশাল অধ্যাপক হলেন, বিশাল নেতা হলেন। আর এই কাজ করতে করতে তিনি এক জিনিস উপলব্ধি করলেন যে ওই সময় পর্যন্ত যত রেপার্টারি আছে, ছোট বড় যা রেপার্টারি আছে, সব ইনকমপ্লিট রেপার্টারি। শুধু ইনকমপ্লিট নয়, সেটা তারা ইনকমপ্লিট তো বটেই, তারা আনসাইন্টিফিক, ততটা সাইন্টিফিক মানে সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ নয় এবং এক্সটেন্ডেড নয়, সব কিছুকে এর মধ্যে নেওয়া যায়। সেই জন্য আমি চেষ্টা করি একটা সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ রেপার্টারি প্রয়োজন
কমপ্লিট রেপার্টারি প্রয়োজন। আর যার জন্য উনি চেষ্টা করলেন রেপার্টারি কম্পাইল করতে। রেপার্টারি কম্পাইল করতে কি এত স্টাডি, এত পড়াশোনা, এত চোখের কাজ, উনি প্রায় অন্ধ হয়ে গেলেন, প্রায় অন্ধ, দৃষ্টিশক্তি প্রায় চলে গেল, আর্থিকভাবে একেবারে নিঃস্ব হয়ে গেলেন, টাকা পয়সা সব শেষ হয়ে গেল। কিসের জন্য দিলেন? হোমিওপ্যাথি। কেন দিলেন না? এই হোমিওপ্যাথিকে অবলম্বন করে আর মানুষ, চিকিৎসকরা মানুষের সেবা করবে, তার জন্য নিজের সব কিছু দিয়ে দিলেন। এটি বলে বাঁচা। কেন বেঁচে আছে? কিসের জন্য বেঁচে আছে? প্রকৃত বাঁচা আর প্রকৃত ভোগ তাকে বলে। আর সেটা একটা বড় উদাহরণ। আমরা যদি চোখ খুলে রাখি, এরকম বহু উদাহরণ চিকিৎসক সমাজের বিভিন্ন স্তর থেকে আর বিভিন্ন আর ব্যক্তিকে আর তাদের জীবন, তাদের কর্ম দেখে আমরা বুঝতে পারবো যে প্রকৃত মাথা কাকে বলে। এই নত্যাত্মেন বিন্দিতা মাছ মানব, এর অর্থ কি, আর এটা কত উচ্চ এবং কতটা আনন্দদায়ক, এটা আমরা একটু গভীরভাবে চিন্তা করলে এটা উপলব্ধি করতে পারবো। আমরা জানি যে মানুষ রোগগ্রস্ত হলে, অসুস্থ হলে, আর অনেক সময় হিতাহিত বিচার ঠিক থাকে না, ভালো মন্দ বিবেচনা ঠিক থাকে না। উপযুক্ত চিকিৎসা করলে অবস্থার পরিবর্তন হবে। মানসিক রোগ আলোচনা করতে গিয়ে মানসিক রোগ তো পরে আরো আলোচনার বিষয় আছে, কিন্তু আমার এই বিষয় করতে হবে বলে আমি বিচার কথা নিয়ে আসবো। মানসিক রোগের আলোচনায় হ্যানিম্যান বলেছেন কতগুলি গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে quality upbringing of children। এই upbringing কথাটা ওখানে নেই, এডুকেশন কথাটা আছে। quality upbringing of children। আমাদের ছোটদের আমরা মানুষ করি, রাস্তা ঠিক থাকে না। কোয়ালিটি মানে ভুল ভাবে, ঠিক কথা না, ভুল ভাবে আমরা তাদের বড় করি, তাদের এডুকেট করি, আর এটা একটা এর জন্য অসুবিধা, মানসিক রোগে তারা পড়ে। ব্যাড প্র্যাকটিসেস, তারা খারাপ অভ্যাসের দাস হয়ে যায়, খারাপ অভ্যাস করতে 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 তারা আর খারাপের দিকে যায়, খারাপ মোরাল, নৈতিকতার হানি হচ্ছে, নৈতিকতার শিক্ষা না দেওয়ার ফলে, আর সে নৈতিকতা শিখছে না, নৈতিকতার হানি হচ্ছে, এবং নেগলেক্ট অফ মাইন্ড, এই কথাগুলি সব আছে, মেন্টাল দিকে পাওয়া যাবে, আর মনের দিকে জোর না, এর জন্য আর মানসিক রোগ হয়। এবং এগুলোর দিকে যদি নজর না দেওয়া হয়, তাহলে আমরা সত্যিকারের আমাদের ছেলে মেয়েদের মানুষ করা, সত্যিকারের বড় করা হবে না। স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন যে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, আমি বেশি গুরুত্ব দিয়েছি মস্তিষ্কের উপর, মেধার উপর। কিন্তু এখন বুঝতে পারছি যদি আমার আবার একবার ছোট থেকে পড়াশোনা করার সুযোগ হতো, তাহলে আমি বেশি করে গুরুত্ব দিতাম মনের ওই এদের মানে মেধার উপর, মনের উপর বেশি করে জোর দিতাম। আমরা সবাই করে কি করি, আমাদের সন্তানদের জন্য আমাদের সাধারণত ভালো খাবারের ব্যবস্থা করি, ভালো পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করি, বড় স্কুলে যাতে ওরা পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করি। কিন্তু আমরা কি লক্ষ্য রাখি এতে আমার সন্তান প্রকৃত মানুষ হওয়া যাকে বলে, আর সেটা হচ্ছে কিনা? এইগুলো দিলেই ছেলে মানুষ হবে, প্রকৃত মানুষ হবে, ভালো মানুষ হবে, ভালো ছেলে হয়ে গড়ে উঠবে, এমন কোনো নেই। সে বন্ধুমো হলে স্কুলে এবং বাড়িতে মিথ্যা কথা বলছে কিনা আমরা খেয়াল রাখি, অথবা খেয়াল রেখে এড়িয়ে যায় কিনা, অশ্লীল কথা শিখছে কিনা, গালাগাল করতে শিখছে কিনা আমরা লক্ষ্য রাখি।
আর কোনোদিন লক্ষ্য করলেও সেটাকে এত ইগনোর করি, বেশি গুরুত্ব দিই না। না করে একসময় বাবা মার ওয়ালেট থেকে মানে মানি ব্যাগ থেকে টাকা নিয়ে যাচ্ছে, একটু বয়স পারলে তার অকাল যৌন চেতনার ভাব জেগে উঠছে। আমরা এগুলো কি লক্ষ্য করতে পারছি, অথবা আমাদের লক্ষ্য এড়িয়ে যাচ্ছে? আর একটু এই রূপ যদি চলতে থাকে তাহলে আমাদের সন্তান একজন সুনাগরিক হতে পারবে তো? এরা উচ্চশিক্ষা লাভ করে পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবে তো? এটা আমাদের চিন্তা করা উচিত। আমাদের সবার ছেলে মেয়ে আর স্কুলে যায়, তাদের আমরা মানুষ করার চেষ্টা করি। ভবিষ্যতেও পরবর্তী প্রজন্ম, পরের যারা আসছে তারাও করবে। এই জিনিসটি আমরা খেয়াল রাখি, ভাবতে হবে। আমাদের আচার্যরা বলছেন যে বাল্যকালকে প্রবুদ্ধ করো আর যৌবনকালকে শুদ্ধ করো। যৌবনকালকে শুদ্ধ করো, বাল্যকালকে প্রবুদ্ধ করো। আমাদের শাস্ত্রেও আর বলা হয়েছে যে লালয়ে পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়য়ে, যে শিশু জন্মের পরে 5 বছর তাকে যত্নে লালন করো। যত্নে লালন করার অর্থ আর ভালো খাবার, ভালো জামা কাপড় আর ভালো কিছুর মধ্যে রাখা, সমৃদ্ধির মধ্যে রাখা বোঝায় না। কি বোঝায়? ওগুলো তো ঠিক আছে, ওগুলো তো প্রয়োজন, স্বাস্থ্য রক্ষার জন্য ওগুলো প্রয়োজন, ওগুলো দেব, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে নীতি শিক্ষা দাও। নীতি শিক্ষা মানে কি? হোয়াট আর দি রুলস অ্যান্ড হোয়াট আর দি ডোন্টস। কি করতে হয় সেটা ছোটবেলা থেকে শেখাও, কি করতে না হয় সেটা ছোটবেলা থেকে শেখাও। রুলস অ্যান্ড ডোন্টস তাকে শেখাও। কিভাবে কথা বলতে হয় তাকে শেখাও, কিভাবে খেতে হয় সেটা শেখাও, বড়দের কথার মান্যতা দিতে হয় সেটা শেখাও। ছোটবেলায় শেখাও, ছোটবেলায় শেখালে আর সেটা ভবিষ্যতে কাজে লাগবে। 10 বর্ষাণি তাড়য়ে, এরপরে 10 বছর আর একাগ্রতার সঙ্গে পাঠ অভ্যাস করবে। খাদ্য আচার আচরণের পরিমিতি বোধ বজায় রাখবে এবং গুরুজন এবং দেবতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এই হলো লালয়ে পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়য়ে, অর্থাৎ 15 বছর বয়স পর্যন্ত আমরা ছেলের যত্ন শুধু খাদ্য দিয়ে, ভালো স্কুল দিয়ে, ভালো পোশাক দিয়ে, সমৃদ্ধি দিয়ে শুধু হবে না, ওগুলো তো লাগতে পারে কাজে, কিন্তু এইগুলো দিকে যদি নজর না দিই তাহলে আমাদের ছেলেমেয়েরা আর সঠিকভাবে গড়ে উঠবে কিনা সেটা আপনারা সবাই ভাববেন। হোমিওপ্যাথিক শাস্ত্রে খাদ্য সম্বন্ধে বলা হয়েছে, আপনারা সবাই জানেন যে স্বাস্থ্য রক্ষার জন্য যে খাদ্য প্রয়োজন বা আরোগ্যের সহায়ক যে খাদ্য প্রয়োজন সে সম্বন্ধে হ্যানিম্যান খুব অল্প কথা বলেছেন ও অনেকবার আমরা বলেছি, আপনারা অনেক জানেন। সেটা হলো সুইটেবল নিউট্রিশাস অ্যান্ড নন মেডিসিনাল। যত্নযুক্ত খাদ্য দেবে, শুধু যা তা খেতে দেবে না। স্বাস্থ্য নিউট্রিশাস মানে যার মধ্যে পুষ্টি আছে সেটা দেবে, আর যার মধ্যে ওষুধ গুণ আছে সেগুলো যথাসম্ভব বর্জন করবে। যথোপযুক্ত খাদ্য দিলে স্বাস্থ্য রক্ষার অনুকূল হয় এবং আরোগ্যের সহায়তা। আর এইসব সম্বন্ধে আর আমাদের শুধু ছোটদের নয়, বড়দের এবং রোগীদের প্রতি এটা আমাদের নজর রাখা দরকার। ক্রনিক ডিজিজের আলোচনাতে আর হ্যানিম্যান আর কিছু রেস্ট্রিকশন, কিছু কথা আর খুব গুরুত্ব সহকারে বলেছেন, আর সেগুলো আমাদের স্মরণ রাখা উচিত যে injurious liquors, injurious elements, other addictions and diseases. মদ বেশি খেলে, আগে বাজে খাবার খেলে, বিভিন্ন প্রকার নেশাতে পড়লে এবং ডিসিপেশন মানে লাম্পট্য, যৌন ব্যভিচার এবং জুয়া, এই সব ডিসিপেশন এর অর্থে এতগুলো জিনিস আছে। লাম্পট্য, যৌন ব্যভিচার এবং জুয়া, এগুলো যদি কেউ করতে থাকে আর সে রোগগ্রস্ত হয় অথবা সে রোগী হয় আর তাকে সর্বতভাবে এগুলো থেকে
তাকে দূরে রাখতে হবে। যদি তাকে আরোগ্য করতে চান বা দ্রুত আরোগ্য বা আদৌ আরোগ্য যদি তার সম্ভব হয়, সেগুলো আমাদের নজর রাখা উচিত। দারিদ্র্যের কথা আমাদের আমাদের ধর্মের সাথে আছে। দারিদ্র্য যদি খেতে না পায়, ভালোভাবে থাকতে না পায়, বাসস্থান সঠিক না হয়, আর সেগুলো অনেক ক্ষেত্রে রোগ হওয়ার কারণ হয়ে যায়। না খেতে পেলে কি হবে, ঠিক মতো না থাকতে পেলে কি হবে, বাসস্থান ঠিক মতো নেই, দারিদ্র্যের কথা। এবং যখন রোগীকে যখন আরোগ্য করবেন, তাকে উপযুক্ত খাদ্য দিতে হবে, বাসের অনুকূল পরিবেশে তার থাকা দরকার, এগুলো হলে আরোগ্য হয়। এ তো আমরা বুঝতে পারি। কিন্তু আরেকটি কথা অ্যানিম্যাল বলেছে, সেটা হলো যে সেটা এর বিপরীত, সুপার অ্যাওয়ারনেস, মানে হলো অতি প্রাচুর্য। অতি প্রাচুর্য অনেক টাকা পয়সা, অনেক সম্পদ থাকলে কি করতে হবে, বিষয় আছে যে সম্পদ থাকা কোনো খারাপ নয়, প্রাচুর্য কোনো খারাপ বিষয় না। কিন্তু প্রাচুর্য থাকলে আর তার সম্পদের প্রাচুর্য কোনো খারাপ বিষয় নয়, তবে তার স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত ব্যবহার জানতে হবে। প্রচুর টাকা, সম্পদ, সম্পদের সীমা নেই, তার স্বচ্ছ ব্যবহার জানতে হবে। যদি স্বচ্ছ ব্যবহার না হয় তাহলে সেটা আর হানিকর হয়। অ্যানিম্যাল অনেক দিক দিয়ে স্পষ্টভাবে বলেছেন, কতগুলো কথা আমরা মনে শুনতে পারেন। ইউথ, ইউথ মানে যুবকরা, যুবতীও তার মধ্যে পড়বে, যুবক কথা নয়, যুবক যুবতীরা who was spoiled by rich parents, যুবকরা শেষ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তাদের তার প্রাইভেট প্যারেন্টস, বাপ মায়ের জন্য। কিভাবে বাপ মা ধনী, তার জন্য তার ছেলে খারাপ হয়ে যাবে, কিভাবে সেটা পরে বলছেন। বি ক্যারিড অ্যাওয়ে বাই দ্য সুপার অ্যাবান্ডেন্স অ্যান্ড ওয়ান্টনেস। এত টাকা, এত টাকা, এত টাকা, আর তার সঙ্গে সঙ্গে কামতৃপ্তি, কামকতা, এইগুলো ওকে বয়ে নিয়ে যাচ্ছে। ক্যারিড অ্যাওয়ে ওকে শেষ সীমার দিকে, একবারে অধঃপতনের সীমার দিকে ওকে বয়ে নিয়ে যাচ্ছে। অ্যান্ড seduced by wicked company, অনেক টাকা হাতে থাকলে বন্ধু, আর সবসময় বন্ধুরা অনুকূল হয় না। উইকেট, উইকেট মানে দুষ্ট, দুষ্ট বন্ধু কোম্পানি থ্রু ডিস্ট্রাকটিভ প্যাশনস। কোথায় যুক্ত হবে, ভালো বন্ধু হলে তো ভালো জায়গায়, ভালো বিষয়ের সঙ্গে তাকে যুক্ত করার চেষ্টা করে। কিন্তু উইকেট ফ্রেন্ড যা ওদের যোগে, তারা কোথায় নিয়ে যায় না, ডিস্ট্রাকটিভ প্যাশনস, মানে যেইসব ঝোঁক, যেইসব অভ্যাস এর ফলে আর মানুষটা শেষ হয়ে যাবে। আর সেই সব ডিস্ট্রাকটিভ প্যাশন এন্ড এক্সেসেস থ্রু রেভেলিংস, অ্যাবিউজ অফ সেক্সুয়াল ইনস্টিংক্টস, গ্যাম্বলিং এটসেট্রা। এই রেভেলিং কথাটা কে আমি একটু বলতে চাই, বাকিগুলো গ্যাম্বলিং, জুয়া, অ্যাবিউজ অফ সেক্সুয়াল ইনস্টিংক্ট এগুলো আর বলছি না। রেভেলিং কথাটার অর্থ শুনুন। রেভেলিং কথার অর্থ করার আগে এই কিছুদিন আগে, তারিখ আমার মনে নেই, আর বোম্বেতে একটা ঘটনা ঘটেছিল। বোম্বেতে একটি জাহাজ, আর সেই জাহাজে একটা পার্টি হয়। সেই জাহাজ, সেই সব পার্টিতে যারা অংশগ্রহণ করছে সব বড় লোকের ছেলে আছে, আর সমুদ্রে ভেসে যাচ্ছে। কি হবে সেখানে, গান বাজনা, নাচ হবে, মদ্যপান হবে, আর সব ড্রাগস সেবন হবে। এনবিসি নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, ওখানে যে রিজিওনাল ডাইরেক্টর ছিল খবর পেয়ে, আর তার নাম হলো সমীর ওয়াংখাই, আর সে সমুদ্রে ভেসে গিয়ে সব ছেলে মেয়েগুলো কিছুকে অ্যারেস্ট করে নিয়েছিল, সম্ভবত জাহাজটাও ফেলে নিয়েছিল। ওই পার্টিটার নাম ছিল রেড পার্টি, দ্যাট ইজ রেবেলিং। এই হ্যানিম্যান এখানে যে রেবেলিং কথার অর্থ করেছে, সেখানে হলো ওই মদ, ড্রাগ,
নাচ, গান এবং সব প্রকারের কাম তো একে বলে রেভেলিং। আর ওই রেভেলিং পার্টি ওই বোম্বেতে, আর শুধু জাহাজ ভেসে রেভেলিং পার্টি তার কোনো মানে নেই, যে কোনো জায়গাতে হতে পারে, একে বলে রেভেলিং, রেভ পার্টি। তো বলছি যে এইগুলো করে আর বড় লোকের ছেলেরা আর অতি সমৃদ্ধির জন্য আর তারা ভেসে যায়, নষ্ট হয়ে যায়। শেষে একটা কথা বলেছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং ভাববেন, উইদাউট দি লিস্ট রিগার্ড ফর লাইফ অ্যান্ড ফর কনসায়েন্স। এই যে যুবকরা এই মুক্ত হয়ে যাচ্ছে, এদের লিস্ট রিগার্ড একটু চিন্তা নেই কিছু আমাদের জীবন, আরে আমার জীবনটা একটু চিন্তা না, আমার জীবন আমার আজকে আমার 25 বছর বয়স, 22 বছর বয়স কিংবা একটু বেশি বয়স, আমার সারা জীবন আছে, আমি জীবনে কি এই করতে শেষ হয়ে যাবো? আমার কি জীবনে কোনো কাজ নেই? আমার কি জীবনের আর কোনো উদ্দেশ্য থাকতে পারে? উইথ লিস্ট রিগার্ড ফর লাইফ অ্যান্ড ফর কনসায়েন্স, bodies originally robust are debilitated by such vices into mere semblance of humanity. প্রত্যেকের চেহারা দেখো খুব খারাপ, বেশ মোটামুটি মোটামোটা স্বাভাবিক মধ্যে, এদের দেখতে মানুষের মতো, ভেতরে কিচ্ছু নেই, ওরা মানুষ না। অ্যানিম্যাল এই কথা বললেন যে ওরা দেখতে মানুষের মতো কিন্তু ওদের ভেতরে কিচ্ছু নেই। বলছি ডেবিলিটেড বাই সাচ ভাইসেস ইনটু মিয়ার সিমলেন্স অফ হিউম্যানিটি, দেখতে মানুষের মতো, ভেতরে কিছু আর একটি কথা বলে শেষ করব। দেখুন, একটা জিনিস আপনারা খুব ভালোভাবে মনে করে একটু ভাববেন যে আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, তো অনেকে চলে গেছে, আর যারা আছে তারা কালে চলে যাবে। আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, রেখে গেছে তাদের আমরাও কালে চলে যাবো, রেখে যাবো কাকে? আমাদের উত্তর, এটি তো চলে না। আর ঠিক এই কারণের জন্য এই যে ধারা, এই ধারা বজায় রাখার জন্য আমাদের বিবাহ এবং সন্তান জন্মগ্রহণ করে। অতীতকালে আমাদের বিবাহ সম্বন্ধে আমাদের সমাজে কঠোর নিয়ম ছিল, আজকে সেই নিয়ম একান্তভাবে শিথিল হয়ে গেছে। আমাদের আচার্য মহাপুরুষরা বলছেন যে না, এদিকে নজর দাও, এদিকে নজর না দিলে খারাপ হবে। সেই জন্য আমি চিকিৎসক সভার আর সদস্য যারা শুনছেন তাদের কাছে আমি একটু বিষয় ভাবনার জন্য উপস্থাপন করছি। আপনারা ভাববেন যে যাদের বিবাহ হবে, সে ছেলে হোক বা মেয়ে, আমার ছেলের বিবাহ হতে পারে, আমার মেয়ের বিবাহ হতে পারে, আমার ভাই হতে পারে, অনেক যাদের বিবাহ হতে পারে, তাদের ভাবা দরকার যে তারা শারীরিক বা মানসিকভাবে সুস্থ কি না। ক্ষয়রোগগ্রস্ত ছেলে বা মেয়ে বিবাহ দেওয়ার প্রসঙ্গ এলে ভালোভাবে বিচার করবে যে বিবাহ কি দেওয়া ভালো হবে, মানসিক রোগীদের বিবাহ বন্ধনে যুক্ত না করাই বিবাহ। তারা পাগল বা প্রায় পাগল বা মাঝে মাঝে তারা পাগলামি উদ্ভিদ হয়, এটা বন্ধ হচ্ছে না, তাদের বিবাহ থেকে দূরে রাখা ভালো। নৈতিকভাবে অধঃপতিত, মানে যারা নীতিগ্রস্ত বা নীতি জ্ঞানী, অধঃপতিত ব্যক্তিদের ড্রাগ এডিক্ট, যারা ড্রাগে আসক্ত, ড্রাগ ছাড়া বাঁচবে, রোগ চাই, ড্রাগ ছাড়া বাঁচবে, যারা সেক্সুয়াল ডিভোর্স আর বর্ণনা হচ্ছে মোরালি মাতা, এদের বিবাহ করে যদি আমরা এই করি তাহলে সমাজে মানসিক এবং অপরাধ প্রবণ সংখ্যা বৃদ্ধি হবে, এটা আমাদের কাম্য নয়। আর আপনারা নিজের পরিবারের মঙ্গল যেমন করেন, পরিবার তাদের মঙ্গল পয়সা নিয়ে তাদের মঙ্গল
দেবে আর যেমন চিকিৎসা করা যেমন পরামর্শ দেওয়া আর সেটা আপনারা ভাবতে পারেন। সময়ের সাথে সাথে আমাদের আচার ব্যবহার অভ্যাস ইত্যাদি আমরা 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা আমি ছোটবেলায় মনে রাখতে হবে এই পরিবর্তনের সাথে সাথে আমাদের স্বাস্থ্য মূল্য এগুলো নীতি স্বাস্থ্য মূল্য যেন আমরা হারিয়ে না। যদি আমরা ধর্মের অনুষ্ঠান জানি এবং সেগুলো পালন তাহলে আমরা পারি এর অর্থ সমাজের অন্যান্য যে পাওয়া আমরা জানি এবং ভারত অনেক বড় বড় মনে সবার মানব অধিকাংশ মানুষের মনে আর খুব উঁচু আশা প্রত্যাশা এই প্রত্যাশা না আমাদের এই দেশ ভারতবর্ষ আর এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত হবে, সব বিষয়ে আর শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। এরকম আমাদের শিক্ষা আমাদের মহাপুরুষরা এরকম কথা বলেছে, আমাদের কবিরা কত কবিতা গান নিয়ে আর আমরাও ভাবি মহান আমাদের সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষে বর্তমান যে আর এই সম্বন্ধে আমরা একটু আলোচনা করতে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ভারতবর্ষের অবদান সবসময় উঠেছে আর বর্তমানে আর সেগুলো আরো উন্নত স্তরে পৌঁছেছে। এবার প্রযুক্তির কথা বলি, প্রযুক্তি মানে হলো টেকনোলজির ক্ষেত্রে ভারত কোনো উন্নত দেশে কোনো ভারতবর্ষ কম নেই, বরং অনেক ক্ষেত্রে এটা আমরা জানি। মহাকাশ গবেষণা ভারতবর্ষে সারা পৃথিবীতে ব্যবহার মহাকাশ গবেষণায় ভারতবর্ষে সারা পৃথিবীতে স্যাটেলাইট টেকনোলজি, মিসাইল টেকনোলজি, আইটি আমরা অনেক আপনারা জানেন আমরা আমাদের কাছে বহু দেশ আর বর্তমান ভারতবর্ষের 8টি বিকাশে তার আমাদের আগে সম্বন্ধে করা হয়েছে। আমরা অখণ্ড ভারতের পড়াশোনা আমাদের কাছে পরিচিত অনেক অনেক উৎসব শহর ছিল আর আমাদের মহাপুরুষরা আমাদের আমরা সবাই অখণ্ড আর সেই অখণ্ড না হলেও আমরা একটু হলেও আবার আর এটা আমরা রাষ্ট্রসংঘে পার্লামেন্ট মেম্বার কিন্তু বর্তমান স্থিতিতে দাঁড়িয়ে এটা নিশ্চিতভাবে বলা যায় যে ভারতবর্ষ যদি রাষ্ট্রকেন্দ্রিক কোনো কথা বলে আর খুব বেশি দেশ নেই পৃথিবীর মধ্যে যারা ভারতবর্ষের কথাকে অগ্রাহ্য করে, সিকিউরিটি কাউন্সিলে আমরা এখন স্থায়ী সদস্য পাইনি, তৎসত্ত্বেও আমাদের কথাকে অগ্রাহ্য করে এরকম দেশের সংখ্যা খুব কম।
সারা পৃথিবীতে ভারতের সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্ট এক্সপার্টদের আলো, ভারতের সায়েন্টিস্টদের আলো, ইঞ্জিনিয়ারদের আলো, ম্যানেজমেন্ট এক্সপার্টদের আলো দেওয়া হয়ে থাকে। দেশে শিক্ষার প্রসার হয়েছে, আগে এত শিক্ষার ব্যবস্থা, শিক্ষার উৎসাহ এসব ছিল না, এখন সেটা হয়েছে। ফলে আমাদের ছেলেরা বিএ, এমএ, এমএসসি, এমটেক, পিএইচডি ইত্যাদি পাস করে দেশে এবং বিদেশে আর নানাবিধ কাজে লিপ্ত হচ্ছে, উপার্জনের রাস্তা সুগম হচ্ছে। গুণগত মানদণ্ডে এগুলি ছোট, কথাটা শুনলে খারাপ লাগে, অনেকে লাগতে পারে আমার ছেলে এমএসসি, এমটেক, পিএইচডি হয়েছে বা আইপিএস, আইএস হয়েছে, ছোট দিক কি করে হয়? কিন্তু অনেক বড় দিক, কেউ অনেকেই তো পারে না। ভাবা দরকার, একজন সুনাগরিক বা গুণসম্পন্ন যুবকের পরিচয় বিটেক, এমটেক, পিএইচডি, আইএস দিয়ে হয় না। কেন হয় না? আপনারা সবাই চোখ বন্ধ করে 1 মিনিট বা 2 মিনিট চিন্তা করবেন। আমরা পশ্চিমবাংলায় আমাদের চারদিকে কত এরকম উচ্চশিক্ষিতদের দেখছি, তাদের কাজ, তাদের কথা, তাদের ব্যবহার আমাদের ভালো লাগছে কি সবার? এইটা চিন্তা করুন। তাহলে কিসের দ্বারা তাদের তাদের বড় দিক কোনটা দেখতে হবে, যে তারা সুস্বাস্থ্যের অধিকারী, তাদের চরিত্রের সংযম আছে কি নেই, সে পিতামাতা এবং আত্মপরিজনের প্রতি কিরূপ ব্যবহার করে, দেশের প্রতি সে কতটা কর্তব্যপরায়ণ এবং সংবেদনশীল, দেশের ক্ষতি করবো না, দেশের ভালোর জন্য সবকিছু করবো, আর এরকম সংবেদনশীলতা তার মধ্যে আছে কি না, দেশীয় ঐতিহ্য এবং পরম্পরার প্রতি সে শ্রদ্ধাশীল কিনা। আর এগুলি হলো বড় দিক। সে এমটেক না পিএইচডি না আইএস না আইপিএস, ওটা একটা দিক, নিশ্চয়ই ওটার একটা মূল্য আছে, কিন্তু তার সঙ্গে যদি এই গুণগুলি না থাকে আর তাহলে আর বিষয়টা ভালো হয়। বাল্যকালে নৈতিকতার শিক্ষা এবং যৌবনে যদি সংযমের পাঠ না দিতে পারি, না দেওয়া হয়, তাহলে আর দেশের নাগরিকদের গুণগত মান ঠিক রাখা অসম্ভব। হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে যেমন আমরা মানুষকে রোগমুক্ত করব, সাথে তাদের মানসিক উন্নতির দিকে লক্ষ্য রেখে যা করা সম্ভব, যা বলা উচিত, আমরা তা করতে পারি, বিশেষ করে বালক, কিশোর এবং সদ্য যুবক। অন্তত এদের আমাদের যদি একটু উপদেশ, পরামর্শ বা খেয়াল দিয়ে যদি এদের কথা একটু না ভাবি, যদি চিকিৎসা করা আর রোগের কিছু কষ্ট কমে দেওয়া, এটাতে লিমিটেড না থেকে যদি আমরা এগুলো করি, আর তাহলে ভালো হয়। প্রয়াত বিজ্ঞানী এবং ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, যাকে আপনারা সবাই জানেন, ছাত্র এবং যুবকদের সামনে আর যখন ভাষণ করতেন, তিনি প্রায় একটা কোট করতেন, কয়েকটি সেন্টেন্স কোট হিসাবে ব্যবহার করতেন। Where there is righteousness in the heart, there is beauty in the character. When there is beauty in the character, there is harmony in the home. Where if there is harmony in the home, there will be order in the nations. When there is order in the nations, there will be peace in the world. বাংলা মানে তো এই দাঁড়ায় যে হৃদয়ে ঈশ্বর ভক্তি ও ন্যায়পরায়ণতা থাকলে চরিত্র সুন্দর হয়। সুন্দর চরিত্র হলে পরিবারের ঐক্য নিয়ে আসে। পরিবারগুলিতে ঐক্য থাকলে দেশের শৃঙ্খলা ও সুশাসন ব্যবস্থা থাকে। পরিবারের শৃঙ্খলা থাকলে আর দেশে শৃঙ্খলা এবং সুশাসন ব্যবস্থা থাকে, আর দেশের সুশাসন এবং শৃঙ্খলা থাকলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। এটা হলো ওনার প্রোটেকশন কোড করতেন উনি, আর তার বাংলা তর্জমাতে এই দ্বারা আজকের জন্য এইটুকু। আপনাদের সবাইকে আবার নমস্কার এবং প্রণাম জানিয়ে